এ, এ আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। জি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। আচ্ছা। আমি আসলে যেই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা আমি আসলে তেমন একটা প্রস্তুত না। তাও আজকে সুযোগ পেলাম, এজন্য যুক্ত হয়ে গেলাম। আপনার এখানে তো অনেক লাইন থাকে, আবার পরে যুক্ত হওয়া যায় না, এজন্য আরকি। আমি শুধুমাত্র এই বিষয়গুলো সম্পর্কে আপনার ওপিনিয়নটা জানতে পারলেই খুশি। একটা হচ্ছে আচ্ছা। ভাইয়া, ফ্রি উইল সম্পর্কে আপনার আসলে মতামতটা কি? যে আমাদের মানুষদের কি আল্টিমেট কোনো ফ্রি উইল আছে নাকি নাই? মানে আপনি কোন ভিউটা হোল্ড করেন? কি ডিটারমিনিস্টিক পয়েন্ট অফ ভিউ, নাকি ফ্রি উইল আছে বা কিছু? আল আল্টিমেট ফ্রি উইল বলতে কি বোঝাচ্ছেন? আ আল্টিমেট মানে বলতে চাচ্ছিলাম যে রবার্ট স্পুলস্কি, আপনি হয়তোবা নাম শুনছেন। উনি যেভাবে কথাগুলো বলে আরকি, যে মানুষের আসলে কোনো ফ্রি উইল নাই। হচ্ছে যে না, সবকিছুই না আসলে সেটা জিজ্ঞেস করছি না। ডিটারমিনিস্ট। সেটা জিজ্ঞেস করছি না। আল্টিমেট বলতে কি বোঝাচ্ছেন? আল্টিমেট বলতে আপনার মানে আ আপনি কিভাবে এই আল্টিমেট কে সংজ্ঞায়িত করেছেন সেটা তো আগে একটু আমার জানতে হবে। কারণ আপনার আল্টিমেট এর আপনার সংজ্ঞা আর আমার সংজ্ঞা একরকম না হতে পারে। এজন্য আপনাকে জিজ্ঞেস করছি আল্টিমেট বলতে কি বোঝাচ্ছেন? যে মানুষের অ্যাবসোলিউট বোঝাচ্ছেন নাকি আ কি সরি, বোঝাচ্ছেন? সরি, হ্যাঁ, অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট হইতে পারে মানে। আল্টিমেট হ্যাঁ, বলাটা ঠিক হয় না হয়তোবা। হ্যাঁ, অনেক সময় আপনারা মানে যেই শব্দগুলা ব্যবহার করেন সেগুলো appropriate হয় না। এই কারণে বুঝতে অনেক কষ্ট হয়। এই কারণে আমাদের হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ। ওয়ার্ড ধরে, ধরে আমাদেরকে জিজ্ঞেস করতে হয় যে এটা দ্বারা কি বোঝাচ্ছেন? এই জিনিসগুলো যখন আমি জিজ্ঞেস করব তখন একটু দয়া করে উত্তরটা দিয়েন যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। নাইলে তো আপনার আ ইয়াটা আমি বুঝতে পারব না। আর ২ নম্বর বিষয় হচ্ছে যে হ্যাঁ, absolute ভাই আপনি জি, absolute ফ্রি উইল যে বোঝাচ্ছেন সেই ফ্রি উইলটা কার ফ্রি উইল? আমার। এটা তো আপনি বোঝাতে চাচ্ছেন নাকি? জি, জি, আমার আমার। আমার মানে আমি বলতে আপনি মা কি মানে বোঝাচ্ছেন? মানে সেটাও ভাইয়া, আমি কি একটু বলবো আমি কি বলতে চাচ্ছি? আগে একটু আ আমি ধরেন বলতে যে আপনি ওই ফ্রি উইলটাও আমি জানতে চাচ্ছি না। অ্যাবসোলিউট বলতেও জানতে চাচ্ছি না। এই মুহূর্তে আমি জাস্ট জানতে চাচ্ছি যে আমি বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আমি আসলে কে? সেটা একটু আগে ডিফাইন করেন। আ আমি আচ্ছা, আচ্ছা, আমি একটু বলি। আমি আসলে কোন পয়েন্ট অফ ভিউ থেকে জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, না, না ধরেন ওইটাও জানতে আমি চাচ্ছি একটা না। কোনো ওইটাও জানতে ডিসিশন নিবো। ভাই ওইটাও আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি না। আপনি জি। পরে বইলেন এটা যখন আমি জানতে আচ্ছা, যাব। আচ্ছা। আমি স্টেপ বাই স্টেপ যেতে চাই। যেকোনো আলোচনার সময় প্রত্যেকটা স্টেপ পার করে, করে যেতে চাই। আপনি ৩ নাম্বার স্টেপ আগে বলে ফেললে আমার জন্য সমস্যা হবে, দর্শকদের জন্য সমস্যা হবে। আমিটা কে সেটা এই মুহূর্তে আমার জানা দরকার। আমি মানে আপনি বলতে চাচ্ছেন আ আমি যেটা জানি যে আমি মানে হচ্ছি রক্ত মাংসের যে আসিফ মহিউদ্দিন সেই আমিকে তো আপনি বুঝাইছেন না, তাই না? জি। রক্ত মাংসের আপাতত আসিফ মানে মহিউদ্দিন কথা বলার স্বার্থে হ্যাঁ, এটাই ধরে নেওয়া যায়। রক্ত মাংসের আসিফ মহিউদ্দিন মানে হইতেছে তার ২ টা হাত আছে। তার কিছু ব্লাড সার্কুলেশন হয় ব্রেইনে। সেই ব্লাড সার্কুলেশন যখন ব্রেইনে হয় তখন সে আসলে সেই কাজ করতে পারে। এইটা দ্বারা তো এই যে রক্ত মাংসের যে বায়োলজিক্যাল একটা যন্ত্র, একটা মেশিন, এই মেশিনটাই তো আমি, তাই না? হ্যাঁ, আপাতত ধরে নিলাম। আ এই মেশিনটা বাট তো আ এই মেশিনটা তো অ্যাবসোলিউটলি ফ্রি না। আমি যে মেশিনটা, সেই মেশিনটা তো অ্যাবসোলিউটলি যেকোনো কাজ করার ক্ষেত্রে ফ্রি না। এই মেশিনটার তো নানা মানে ধরনের সীমাবদ্ধতা আছে। না ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে মানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কি আমি ফ্রি কিনা? আমি তো চাইলেই উঠতে পারব না, সেটা আমিও জানি। আমি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তো অবশ্যই আমি আমি ফ্রি। কিন্তু আমি যদি ডিসিশনটা ফুলফিল করতে চাই চিন্তা করার ক্ষেত্রে তো আমি অবশ্যই হুম, অ্যাবসোলিউটলি ফ্রি। আমি যেকোনো কিছু চিন্তা করতে পারি। কিন্তু যদি আমি সেই ডিসিশনটাকে কাজে পরিণত করতে চাই, এপ্লাই করতে চাই। যেমন ধরেন আজকে আমার ইচ্ছা হইলো মনে, মনে আমি ভাবতেছিলাম যে আমি উড়ে মঙ্গল গ্রহে একটু গিয়ে ঘুরে আসবো। মনে, মনে আমার ভাবতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার তো বডি এটা সাপোর্ট করবে না। আমার বডিটা তো মানে রক্ত মাংসের শরীর। এটা কিভাবে সাপোর্ট করবে এটা? তাহলে তো আমি অ্যাবসোলিউটলি আমার ফ্রি উইল হইতেছে যে আমি গিয়ে ঘুরে আসবো। কিন্তু আমি তো সেটাকে কাজে লাগাতে পারতেছি না। ভাই আমি কি একটু বলব তাহলে এখানে? হ্যাঁ, বলেন। মানে আমি এখানে এমনটা বোঝাতে চাচ্ছি না যে আমি কি করতে পারি, কি করতে পারছি না। ওটা সমস্ত আমার হচ্ছে কি বলে এবিলিটি বা স্কিল এর উপর নির্ভর করে। মানে আমি বলতে চাচ্ছি যে, ধরেন যে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন এ আমি কি চাইলেই চাইলেই মানে যেকোনো সিদ্ধান্ত, মানে যেকোনো কিছু চুজ করার আমার কি সেই মানে কি বলে এটা ক্যাপাবিলিটি কি আছে কিনা? আমি যদি একটু এক্সপ্লেইন করি, ধরেন ওই যে সেই ক্যাপাবিলিটিটা তো নির্ভর করতেছে আমার ব্রেইনের উপরে, তাই না? মানে আমি বলতে জি, তো জি, জি। আমার ব্রেইনটা, তাই না? নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমার ব্রেইনটাই। এখন এই ব্রেইনটা যদি একটা বায়োলজিক্যাল জিনিস হয় এটাকে তো প্রভাবিত করা যায়। নানা কিছু দ্বারা তো এটা প্রভাবিত হয়, তাই না? মানে আমি যদি একটা উদাহরণ দিই ভাইয়া, তাহলে হচ্ছে আ উদাহরণ চাচ্ছি ধরেন না। যে এই মুহূর্তে উদাহরণ চাচ্ছি না। আমার আচ্ছা, ব্রেইনটা তো একটা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নানা কিছুর উপরে নির্ভর করে। রক্তের উপরে নির্ভর করে, অক্সিজেনের উপর নির্ভর করে, খাদ্যের উপরে নির্ভর করে। চোখ দিয়ে সেই আমার ব্রেইনটা মানে দেখে, কান দিয়ে শোনে, জিহ্বা দিয়ে মানে স্বাদ নেয়।
স্কিন দিয়ে মানে টাচ করে, সেন্স করে। এই যে ৫ টা ইন্দ্রিয়ের জি। মাধ্যমে আমার ব্রেইনটা তো আসলে কাজ করতেছে, ফাংশন করতেছে সেই ৫ টা ইসের মাধ্যমে। এইখানে যদি ইন্দ্রিয় ঘটিত কোনো সমস্যা থাকে তাহলে তো ডিসিশনটা যখন ব্রেইন নিবে তখন তো এমন হতে পারে সে তো ইন্ডিপেন্ডেন্ট একটা সত্তা না। আমার ব্রেইনটা তো ইন্ডিপেন্ডেন্ট সত্তা না। আমার ব্রেইনটা তো এই জিনিসগুলোর উপরে নির্ভর করেই তার তথ্য সংগ্রহ করতে হয়। তথ্য সংগ্রহ করে একটা ডিসিশন মেকিং এর দিকে যেতে হয়। এখন এবং সেই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দিকে যখন সে যাবে সেটাও অনেক কিছুর উপর নির্ভর করতেছে যে আমি খাবার ঠিকমতো খাইছি কিনা, আমি সেদিন গাঁজা খাইছি কিনা, হ্যাঁ, আমি হ্যাঁ, সেদিন আমি মদ কথাই খাইছি বলতেছিলাম। কিনা। আমি সেদিন মদ খাইছি কিনা, গাঁজা জি, খাইছি জি। কিনা বা এমন কোনো মেডিসিন খাইছি কিনা যেটার সাইড ইফেক্ট এর কারণে আমি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারতেছি না। অথবা আমি অপ্রাপ্ত বয়স্ক কিনা, অপ্রাপ্ত বয়স্ক হইলে আমি ঠিক সিদ্ধান্তটা নিতে পারতেছি কিনা। এই যে এতগুলা জিনিস যদি আমি কনসিডার করি তাহলে তো এটাকে অ্যাবসোলিউট বলা যায় না। আর এটাকে হ্যাঁ, হ্যাঁ। বলতে হয় অবশ্যই এই জিনিসগুলোর উপরে নির্ভরশীল এবং একই সাথে মানে আমাদের আবহাওয়া, আমাদের বডি কতটুকু কাজ করতে পারবে, আমাদের চোখের দৃষ্টিশক্তি কতটুকু, আমাদের কানের শ্রবণ শক্তি কতটুকু, এগুলো অনেক কিছুর উপরে নির্ভর করে আমাদের ব্রেইন যে ইনফরমেশন গুলা গ্যাদার করে, সেইখান থেকে যখন ডিসিশনটা নেয়, সেই ডিসিশনটা নেয়াটাও তার জন্য কঠিন হয়ে যায় যদি এই প্রভাবকগুলা তাকে নানাভাবে প্রভাবিত করে। তখন সেটা তার জন্য আ মানে কঠিন হয়ে যায়। সে হয়তো ঠিকভাবে কাজ করতে পারতেছে না। কিন্তু যদি এইগুলা কনসিডার না করে যদি আপনি বলেন যে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি কিনা? তাহলে তো হ্যাঁ, তাহলে তো আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি। আমরা যদি আমাদের কাছে যদি ২ টা অপশন থাকে, আমরা যদি এই সমস্ত জিনিসকে ইগনোর করে তখন যদি আমরা চিন্তা করি তাহলে হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি। আর যদি এই জিনিসগুলাকে কনসিডার করেন ভাইয়া, তাহলে তো ভাইয়া আমি একটু হ্যাঁ, বলেন। জি, জি। আচ্ছা, আপনি যে ওই যে অপশন আমি মূলত ডিসিশন এর ক্ষেত্রে মানে ডিসিশন নেওয়াটার কথা এখন বলতেছি না। আমি আগে অপশন গুলোতে আসতে চাচ্ছি যে আমি যে আমার কাছে যে অপশন গুলো খোলা আছে, এই অপশন গুলা কি আমি দ্বারা কি আমি বাউন্ড কিনা? আমি যদি একটু আপনি যে উদাহরণগুলো দিলেন, আমি যদি একটু ড্রাগ করে পিছনে যাই, যেমন হচ্ছে আপনি বললেন যে আমাদের খাবার-দাবার, চোখ, ইন্দ্রিয়, আশেপাশের আবহাওয়া। আমি যদি আরেকটু ড্রাগ করে পিছনে যেতে চাই, সেটা হচ্ছে আমার জেনেটিক্স। ধরেন যে আমার জেনেটিক্স টা কিভাবে হয়? আমার আব্বা সেদিন কি করতেছিল? ধরেন যে আমি যে জন্ম নিলাম, আমার জন্ম নেওয়ার সময় শুক্রাণুটা ওইটা নির্গত হওয়ার সময় তো ওখানেই তো কিছু পুষ্টিগুণ আছে। ওই পুষ্টিটা কিভাবে হইছে? আমার বাপ কি দিয়ে ভাত খাইছে? তার বাপ কি দিয়ে ভাত খাইছে? উনার কি আবহাওয়া ছিল? ওইদিন কি বৃষ্টি হইছে নাকি হয় নাই? এরপরে যদি এভাবে বায়োলজিক্যাল যদি আপনি আগাইতেই থাকেন, তাহলে কিন্তু আল্টিমেটলি আপনি এমন একটা জায়গায় পৌঁছে যাবেন, যেটা আসলে ওই ডিসিশন গুলোই মানে আমি যে এখন যে ডিসিশনটা নিচ্ছি, এটা আসলে একদম আগে থেকেই এভাবে না, সেট না, হয়েই আসছে। না আমি যদি এটা ওই যে এটা ১৮০০ এটা এটা আচ্ছা, এটা 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 ভুল বলছেন, এটা ভুল বলছেন। এটা আচ্ছা, কিভাবে আপনি মানে পাইলেন? আপনি কি একটার সাথে একটা জোড়া দিয়ে যদি বলতে চান যে তাইলে পুরাটাই সবকিছুই আ মা আগে থেকে নির্ধারিত। এটা যদি আপনি ডিসিশন নেন যে যেহেতু আমি পিছনের চাইতে ৫০ জন পিছনে গেলে আমি পাবো যে এটা একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা। না ভাই জিনিসটা তো এইভাবে কাজ করে না। জিনিসটা আ এইভাবে ফাংশন করে না তো। আ অবশ্যই আমাদের জেনেটিক্স এটার সাথে এইটার ক্ষেত্রে প্রভাব ফেলে। অবশ্যই আমাদের বাপ কি খাইছে, মা কি খাইছে, দাদা কি খাইছে, দাদা কোন জায়গায় ঘুরতে গেছে। সমস্ত কিছুই কিছু না কিছু প্রভাব ফেলে। কিন্তু তার মানে এইটা না যে আমরা যদি হ্যাঁ, বাপ, দাদা সবার ১৪ গোষ্ঠী সবার কে কি খাইছে সেগুলো এড করি, তাইলে এটা পুরাটা হয়ে যায়। তা না। এই জিনিসগুলা অবশ্যই কিছু ক্ষেত্রে প্রভাব ফেলে। কিছু খুবই সামান্য পরিমাণে প্রভাব ফেলে। কিন্তু আল্টিমেটলি হ্যাঁ, কোন সিদ্ধান্তটা নেয়ার ব্যাপার আসে। আপনি এমনভাবে চিন্তা করতেছেন যে, আমি যদি আমার বাপে কে দ দ মানে শুক্রবার দিন কি খাইছে, শনিবার দিন কি খাইছে, আ রবিবার দিন কি খাইছে, এইভাবে যদি আমি তার ৫০ বছরের প্রত্যেকটা সেকেন্ডে সে কি করছে, সবগুলা যদি আমি এড করলে তো এটা অনেক বড় সংখ্যা হয়ে যায়। এত বড় জিনিস হয়ে গেলে, হ্যাঁ, তাইলে তো নিশ্চয়ই এটা আমার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাকে পুরাপুরি কন্ট্রোল করতেছে। না, ওইটা যত বড় সংখ্যাই হোক না কেন, ওইটা আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রভাব রাখতেছে একটা পোরশন নট এ ন আ এ এমন না যে ওইটা সংখ্যাটা বড় হইলে আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রভাবটাও বড় হয়ে যাবে তা না। ওই সংখ্যাটা যত বড়ই হোক সেইটাও কিছু না কিছু প্রভাব রাখবে কিন্তু সেটা পুরা প্রভাব রাখবে না। একই সাথে আচ্ছা আপনার আপনার কথা আবহাওয়া, কথা ভাই আপনার স্মৃতি, আপনি ছোটবেলা থেকে কিভাবে বড় হইছেন, আপনার বাবা-মা আপনাকে কি শিখাইছে সেগুলাও কিছু না কিছু প্রভাব রাখবে আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। তবে এগুলা সবই ছোট পার্ট। এইগুলা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিছু প্রভাব বিস্তার করার চেষ্টা করে। কিন্তু তারপরেও আপনার সেই ব্রেইনটা আছে যে আপনি সেগুলাকে ইগনোর করেও তার বিরুদ্ধেও সিদ্ধান্ত নিতে পারেন। যেমন ছোটবেলায় আমাকে শেখানো হয়েছিল যে ইসলাম একটা সত্য ধর্ম, নবী হচ্ছে একটা শ্রেষ্ঠ মানুষ। এই জিনিসটা আমাকে শেখানো হয়েছিল। আমার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করছে। কিন্তু আমি তার উল্টাটাতে গিয়ে আমি নিজে যাচাই-বাছাই করে দেখছি এবং যাচাই করে আমি
ডিসিশন নিছি যে না ইসলাম একটা মিথ্যা একটা জিনিস, একটা বর্বর একটা জিনিস, নবী একটা লম্পট ছিল। এই জিনিসগুলো আমি নিজে ডিসিশন নিয়েছি। আমার ক্ষেত্রেও ওই জিনিসগুলা প্রভাব রেখেছিল। আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই ওই জিনিসগুলা প্রভাব রাখছে। আপনি হয়তো সেই প্রভাবগুলা আপনার সেই প্রভাবগুলার কারণে আপনি হয়তো ডিসিশন নিয়েছেন, হ্যাঁ, ইসলামই সত্য ধর্ম। আর আমার ক্ষেত্রে একই জিনিস প্রভাব রেখেছে। আমার ক্ষেত্রে জিনিসটা হয়েছে ভিন্ন। আমি ইসলামকে সত্য ধর্ম বা নবীকে শ্রেষ্ঠ মানুষ বলে মনে করি নাই। এই ক্ষেত্রে আপনারও যে স্মৃতি ছিল, আমারও একই স্মৃতি ছিল। আপনাকে ছোটবেলা থেকে যেভাবে যেই শিক্ষা-দীক্ষা দিয়ে বড় করা হয়েছে, আমাকেও একই শিক্ষা-দীক্ষা দিয়ে বড় করা হয়েছে। কিন্তু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা ২ জন ২ টা ভিন্ন ডিসিশন নিতে পারি। জি ভাই, আমি বলব তাহলে একটু। হ্যাঁ, বলেন। আমার হচ্ছে আমি আমি হচ্ছে মূলত ওই যে ডিসিশন মেকিং এর পয়েন্টটাতে আগে এখন না এসে আমি জাস্ট আমার কাছে কি কি অপশন অ্যাভেলেবেল আছে আমি জাস্ট ওই জিনিসগুলো নিয়ে কথা বলতেছিলাম চাচ্ছিলাম আর কি। যেমন ওই যে শোপেনহাওয়ার যে কথাটা বলছিল যে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট বাট ইউ ক্যানট ওয়ান্ট হোয়াট ইউ ওয়ান্ট। আমি কি চাই মানে কি করতেছি ডিসিশনটা নেওয়ার জন্য আমার কাছে যে অপশন গুলো অ্যাভেলেবেল আছে ওই অপশন গুলার বাইরে কি আমি কিছু করতে পারতেছি? ধরেন যে আপনি যে বললেন ইসলাম সঠিক ধর্ম বা আপনাকে চুজ চুজ করছেন যেটা সেটা হচ্ছে আপনার কাছে হয়তোবা অনেকগুলো অপশন ছিল। অনেকগুলো অপশনের মধ্যে একটা ছিল আপনি চেক করে দেখবেন, একটা চেক করে দেখবেন না। ওই চেক করে দেখবেন না আর চেক করে দেখবেন, এই চেক করে দেখবেন এর যে অপশনটা ক্রিয়েট হয়েছে আপনার মনে, আমি বলতে চাচ্ছিলাম যে সেইটার একটা প্রভাব মানে সেই ডিসিশনটা বা যে সেই অপশনটা থাকার জন্য যে প্রভাবটা বা সেই অপশনটা যে আপনার কাছে অ্যাভেলেবল হয়েছে সেটার জন্য আপনার ধরেন যে আমি যদি বলি আপনার বাপ কি দিয়ে ভাত খাইছে, আপনার এর আগে দাদা কি দিয়ে ভাত খাইছে, এটার একটা ইম্প্যাক্ট তো সেখানে অবশ্যই আছে। যদি সেটা না থাকতো তাহলে তো সেই অপশনটাই আপনার কাছে অ্যাভেলেবল হইতো না। মানে আমি এটা বলতে চাচ্ছিলাম আর কি। সেটা তো আমি বলছি ভাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই কিছু প্রভাব, কিছু পোরশন প্রভাব রাখতেছে। কিন্তু সেই প্রভাবটাকে আপনি আ সেই প্রভাবটার বিরুদ্ধেও আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আপনার সেই এবিলিটিটা আছে যে সেই প্রভাবগুলা যখন আপনার উপরে পড়বে, আ সেই প্রভাবগুলার বিপরীতেও আপনি ডিসিশন নিতে পারেন। আর যেটা আপনি বলছেন যে অপশন আমাদের কাছে কয়টা আছে। হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু মানুষ আসলে সেইটার অপশন আমার হাতে নাই। তারপরেও মানুষ নতুন অপশন খুঁজে বের করে, মানুষের সেই চিন্তা শক্তিটা আছে। মানুষ নতুন অপশন খুঁজে বের করে সেই অপশনটাও চুজ করার ক্ষমতা মানুষের মধ্যে আছে। যদি না থাকতো তাহলে পৃথিবীর এই উন্নতি, এই অগ্রগতি এইটুকু হইতো না। তাহলে আমাদের আশেপাশে যতটুকু আছে, যতগুলা অপশন আছে সেই অপশনগুলার ভিতরেই আমাদের সবসময় সীমাবদ্ধ থাকতে হইতো। নতুন অপশন কখনো তৈরিই হইতো না। নতুন ধারণা কখনো তৈরিই হইতো না মানব ইতিহাসে। যদি আমরা নতুন একটা আইডিয়া, নতুন একটা চিন্তা আমরা নিজেরা তৈরি করতে না পারতাম। নতুন একটা পথ বা নতুন একটা অপশন যদি আমরা তৈরি করতে না পারতাম, তাহলে মানব সভ্যতার কোনো অগ্রগতি হইতো না। আমাদের এই সামর্থ্যও আছে যে আমরা নতুন অপশন তৈরি করে যদি আমরা দেখি যে আমাদের কাছে যেই এভেইলেবল অপশন গুলা আছে, সেই এভেইলেবল অপশন গুলা কোনটাই কাজ করতেছে না বা কোনটাই আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না যে এই আ অপশন গুলা সঠিক, তখন মানুষের ভেতরে যেই প্রেরণা তৈরি হয়, সেই প্রেরণার মাধ্যমে মানুষ নতুন অপশনও তৈরি করছে। এটা হয়তো সবাই পারে না, কিন্তু এটা কিছু মানুষ পারে এবং ইতিহাসে এটা ঘটছে। আচ্ছা, আমি তার কথাগুলো আসলে আমি যেটা বলতেছি আপনি আপনারটা বলতেছেন। মানে আমার মনে হচ্ছে পয়েন্টটা একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে। এটা নিয়ে তো ড্রাগ করাটা আর উচিত হবে না মনে হচ্ছে। আমি মনে হয় আপনি মনে হয় বুঝতে পারছেন আমি আসলে কোন জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম আরকি। আমি আপনার মানে পয়েন্টটা আমি বুঝতে পারছি। আপনি যদি যেটা মানে মিন জি, জি। করতেছেন, কিন্তু আমি এটার সাথে আপনি যেটা আসলে করতে চাচ্ছেন, এস্টাবলিশ করতে আপনার যে মনে যেই আছে সেটার সাথে আমি একমত না। আমি মনে করি মানুষের এই এবিলিটি আছে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার। মূল যে আ জায়গাটা সেটার সাথে আমি মোটেও একমত না। কিন্তু আপনার পয়েন্টটা অবশ্যই আলোচনা করার মতো, পয়েন্টটা অবশ্যই জরুরি। চিন্তা ভাবনা করা যায় এটা নিয়ে এবং এটা নিয়ে মানে তর্ক-বিতর্ক করা যায়। কিন্তু আপনার ইসের সাথে মানে পজিশন এর সাথে আমি একমত না। আচ্ছা, হ্যাঁ, আপনি যে বললেন যে মানুষ তার স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারে। এটার সাথে ভাই না আমিও মানে ওই লাস্ট পয়েন্টে আমি এগ্রি যে আমার কাছে যে অপশন গুলো এভেলেবল আছে হয়তো আমার কাছে ১,০০,০০০ টা অপশন এভেলেবল আছে। তার মধ্যে একটা জিনিস আমি চুজ করতেছি। এইটা আমি স্বাধীন, বুঝছি। আমি বলতে চাচ্ছিলাম যে আমার কাছে কি ওই ১,০০,০০০ র বাইরে আর কোনো অপশন আছে কিনা? আমি ওই জিনিসটাকে বলছি। আমি যে ওইটা থেকে চুজ করব আমার তো ওই ১,০০,০০০ মানে কি বলে অপশনের মধ্যেই বাউন্ড। আমি ওইটার কথা বলতেছিলাম। ওই যে মানে ইউ ক্যান ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট বাট ইউ ক্যান নট ওয়ান্ট হোয়াট ইউ ওয়ান্ট। ওই ওয়ান্টটাই আমার কাছে আগে থেকেই হয়ে আসতেছে। মানে আমার আগের জন্ম, বাপ-দাদার জন্ম, মা-বাবার জন্ম সবকিছু থেকেই উনি কি খাইছে, কি না খাইছে, কি পড়ছে, কি না পড়ছে, ওইদিন আমার আম্মারে কি বাড়ি দিছে নাকি দেয় নাই। মানে সবকিছুর সাথে আমি কানেক্ট করতে চাচ্ছিলাম। আচ্ছা যাই হোক এটা এ বাদ এটা দিলাম আপাতত। এভাবে হিসাব করলে তো আপনি ওই দিন কি খাইছেন, তার আগের দিন কি খাইছেন বা আপনি কি ওষুধ খাইছিলেন, সেই ওষুধের কি সাইড ইফেক্ট আছে, আপনি কতটুকু অক্সিজেন নিছেন, সেই অক্সিজেনের কারণে আপনার ব্রেইন ঠিকভাবে কাজ করতে পারতেছে কিনা, আপনার মা আয়োডিনযুক্ত লবণ খাইছিল হ্যাঁ, কিনা, হ্যাঁ।
ঠিকমতো। এগুলা সবকিছুই তো তাহলে মানে কনসিডার করতে হবে। তাহলে তো যদি আমি তো আগেই বলে দিয়েছি, যদি এই সমস্ত জিনিস কনসিডার করেন তাহলে মানুষ অ্যাবসোলিউটলি কোনো মানুষের কোনো অ্যাবসোলিউট ফ্রি উইল আসলে নাই। এগুলার উপরে নির্ভরশীল। আর যদি এইগুলা কনসিডার না করেন, মানুষের সীমাবদ্ধতা, অপশনের সীমাবদ্ধতা, আমার দাদাদের মানে আমাদের পরিবেশের সীমাবদ্ধতা, শিক্ষা-দীক্ষার সীমাবদ্ধতা, জ্ঞানের হুম, সীমাবদ্ধতা, এই জিনিসগুলো যদি কনসিডার না করেন, তাহলে অবশ্যই মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। আমি তো ওইটা কিন্তু মানে রাইট, রাইট। আলোচনার ইয়ে এই জি, অনেক জি। শুরুর দিকেই বলে দিছিলাম। আচ্ছা, তাহলে তো একমতই হয়ে গেলাম। ঠিক আছে, রাইট? আমি বুঝলাম। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, এটা নিয়ে একটু কনফিউজ আমি। সেটা হচ্ছে যে আমি কিন্তু মোরালিটি কি বলেছি আসলে ভাই, আমি কিন্তু বলেছি জি, যে ওই জিনিসগুলা কনসিডার করলে মানুষ অ্যাবসোলিউট ফ্রি উইল নাই। তার মানে কিন্তু আমি বলি নাই যে ফ্রি উইল নাই, এটা হ্যাঁ, কিন্তু আমি বলি নাই। আমার কথা কিন্তু ভুল আপনি ভাইবেন না। আমি হ্যাঁ, কিন্তু বলেছি ফ্রি হ্যাঁ, উইল হ্যাঁ, নাই। আমি বলেছি আমি বুঝতে পারছি। অ্যাবসোলিউট ফ্রি উইল নাই। তখন অ্যাবসোলিউট ফ্রি উইল নাই। ওইভাবে হ্যাঁ, হ্যাঁ। চিন্তা করলে তখন অ্যাবসোলিউটলি নাই মানুষের ফ্রি উইল। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার সাথে এটা নিয়েই একটু ইয়ে করতে চাচ্ছিলাম। ঠিক আছে? আপনি আপনার পয়েন্ট অফ ভিউ বলে দিয়েছেন, একমত। ঠিক আছে, আমি একমত। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, এই যে মোরালিটির যে ব্যাপারটা নিয়ে, যে আপনি কি মনে করেন যে ধরেন যে এটা কি আসলে পরিবেশের উপর বা সময়ের উপর ডিপেন্ডেন্ট কি না মোরালিটি? না, ডিপেন্ড করে না। এটা ধরেন ধরেন অ্যাবসোলিউট যে মোরালিটি হচ্ছে একটা অ্যাবসোলিউট জিনিস। এইটার কোনো মানে কোনো কম বেশি হয় না, হেরফের হয় না, পরিবেশ দিয়ে কিছু যায় আসে না, মানুষ দিয়ে কিছু যায় আসে না। পরিবেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে না তাহলে? না, এগুলো কোনো কিছুর উপরে নির্ভর করে না। শুধুমাত্র যুক্তি আচ্ছা, তার প্রমাণের মানে উপর কি নির্ভর করে। তার মানে কি আমি আসলে ধরেন যে আমার পূর্বপুরুষ যাদের হয়তোবা তাদের বেঁচে থাকার জন্য একটা প্রাণী হত্যা করা লাগছে। এছাড়া তাদের হ্যাঁ, কোনো অপশনই ছিল না। আমি কি সেটা ইমোরাল তাহলে ওইটা কি বলতে পারি অনৈতিক? হ্যাঁ, অবশ্যই সেটা ইমোরাল ছিল। আচ্ছা। কিন্তু তাদের কাছে স্কোপ ছিল না সেটা করার। তাদের একটা আ মানে এই ইমোরাল কাজটা করার একটা কৈফিয়ত তাদের কাছে আছে। আ একটা কারণ একটা রিজন তাদের কাছে আছে। এমন তো না যে ইমোরাল কাজের কোনো মানে রিজন থাকতে পারে না। রিজন তো মানে তো থাকতে পারে, কারণ তো থাকতে পারে। সেই কারণটা তাদের আছে। সেই কারণটা যখন তারা এই কারণটা বলে তখন আমরা এই কারণটাকে কনসিডার করি, কারণ তাদের হাতে আর কোনো অপশন ছিল না। তারা আর এইটা ছাড়া কিছু করতে পারত না। কিন্তু তারা যদি এরকমের একটা রিজন দেখাইতো, "ভাই আমার তো ভাল লাগছে ভাই। এইজন্য আমি মানে ১০০ লোকরে মেরে ফেলাইছি।" এই রকমের যদি রিজন তারা দেখাইতো তাইলে আমরা সেই রিজনটাকে অ্যাকসেপ্ট করতাম না। কিন্তু মনে করেন আমি ছোটবেলা বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে থেকে আমি দেখছি কাজের লোক রাখা হইতো বাসায় এবং কাজের লোককে মারধর করা হইতো। রিক্শাওয়ালাদেরকে গালিগালাজ করা হইতো, রিক্শাওয়ালাদেরকে মারধর করা হইতো। এই জিনিসগুলো আমি ছোটবেলায় দেখে বড় হইছি। বাসায় কাজের লোক ছাড়া সেই সময় আমার পক্ষে আমাদের পরিবারের পক্ষে হয়তো থাকাই সম্ভব ছিল না। এই জিনিসটা তাদের এই রিজনটা এই যে কাজের লোক রাখা বা কাজের লোককে বকাঝকা করা বা রিক্শাওয়ালাকে বকাঝকা করা কাজগুলো অনৈতিক। কিন্তু এইটার একটা রিজন যখন তারা দিচ্ছে তখন সেই রিজনটাকে আমরা কনসিডার করি। এইটা অনৈতিক ধরে নিয়েই কনসিডার করি যে তারা অনৈতিক কাজ করছে। কিন্তু তাদের সেই অনৈতিক কাজটার একটা কৈফিয়ত তাদের কাছে আছে। যে কৈফিয়তটাকে আমরা গ্রাহ্য করি। সেই কৈফিয়তটাকে আমরা অ্যাকসেপ্ট করি। অনেক কৈফিয়তকে আমরা অ্যাকসেপ্ট করি না। যেমন ধরেন আ আ দাসপ্রথা, হ্যাঁ? মানে প্রাচীনকালে দাসপ্রথা এইটা কিন্তু সর্বক্ষেত্রে এটার কোনো কৈফিয়ত হইতে পারে না। এইটা হচ্ছে অ্যাবসোলিউটলি একটা ইমোরাল। কিন্তু প্রাচীনকালে অনেক রাজা-বাদশারা করছে কারণ তাদের বাপ-দাদারা কইরা আসতেছে এজন্য তারা করছে। তখন আমরা এই জিনিসটাকে কনসিডার করি যে না তোমরা অনৈতিক কাজ করছো ঠিক আছে। কিন্তু তোমাদের একটা কৈফিয়ত আছে যে তোমরা এটা মানে তোমাদের একটা বড় ব্যবসা-বাণিজ্য এবং তোমাদের সাম্রাজ্য নির্ভরশীল ছিল হচ্ছে গিয়ে দাসপ্রথার উপরে। এইটা অনৈতিক তারপরেও তাদের কৈফিয়তটাকে আমরা কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে পারি। আ কিন্তু সেটা কিন্তু অনৈতিকই থাকলো। সেটা কিন্তু নৈতিক হয়ে গেল না। ভাইয়া, দাসপ্রথা যেহেতু কথা তুললেন, এটা নিয়ে একটু কোয়েশ্চেন করে ফেলি তাহলে। যদি উনারা এই এক্সকিউজটা দেয়, ধরেন যে তখন হয়তো একটা যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে ওই পরিবারের মানে যত ধরনের আর্নিং মেম্বার যাদেরকে আমরা বলতেছি, বাবা, ভাই বা অন্য যারা তারা সবাই হচ্ছে যুদ্ধে মারা গেল। এখন যদি তারা যদি এই এক্সকিউজটা দেয় যে তাদের আসলে ওই মহিলাদের বা মা-বোনদের যাওয়ার কোনো জায়গা নাই, যদি তাদেরকে এভাবে ছেড়ে দেওয়া হয়, তারা কোনো অনৈতিক কাজে লিপ্ত হবে। না, না তাদের এই ছেড়ে দেওয়া এক্সকিউজটা হয় দিয়ে যদি তারা ছেড়ে তাদের দেওয়া কাছে ভাই আমি ওয়েট, সে ওয়েট, 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 আচ্ছা, ওয়েট, 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 ওয়েট এখানে তো থামাইতে আচ্ছা হবে। বলেন। মানে তাদেরকে তো বন্দী করে নিয়ে আসা হইতো। এবং তাদের মানে এমনকি এমনও দেখা গেছে তাদের স্বামীরাও জীবিত আছে। একপাশে স্বামীদেরকে বাঁধছে, একপাশে মেয়েদেরকে বাঁধছে। মানে ইসলামের যে দাসপ্রথা হাদিসের ভিতরে দেখা যায় যে একপাশে মুশরিক স্বামীদেরকে বেঁধে রাখছে, একপাশে মানে মুশরিক স্ত্রীদেরকে বেঁধে রাখছে। স্বামীদের সামনে দিয়ে স্ত্রীদেরকে নিয়ে বিছানায় চলে গেছে নবীর সাহাবীরা। আ আবার
মানে আচ্ছা, আক্রমণাত্মক যে জিহাদ গিয়ে একেকটা গোত্রকে বলা হইতো, হুকুম দেওয়া হইতো যে তোমরা সবাই মিলে ইসলাম কবুল করো, নাইলে তোমাদের সবাইরে কতল করা হবে। তোমরা মুশরিক, তোমাদেরকে কতল করব আমরা। তোমরা ইসলাম গ্রহণ করতে হবে। তখন তারা বলতো, "না, আমরা ইসলাম গ্রহণ করব না।" তখন তাদের পুরুষদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানানো হইতো। এখন আপনি যদি বলতে চান, "আহারে ইসলাম এত মানবিক, মানে এই মেয়েরা কোথায় যাবে, কি করবে? আহারে আমার নবী কাইন্দা বাইসা যাচ্ছে, হ্যাঁ? মানে এদের দুঃখে কষ্টে মানে নবীর একের বুকটা ফাইটা যাচ্ছে।" আরে বুকটা ফাইটা গেলে তুই বেটা নবী, তুই মানে ওদেরকে আক্রমণাত্মক জিহাদ করতে গেলি কেন? ওরা ওদের ধর্ম নিয়ে ভালো আছে, ওরা তো ওদের ধর্ম পালন করতেছে, মূর্তি পূজা করতেছে। তুই বেটা নবী, তুই গেলি কেন ওইদিকে? ভেজাল করলি কেন? ওদের স্বামীদেরকে মারলি কেন? এইটার তো প্রশ্নের উত্তর আগে দিতে হবে। তাহলে আপনার তো আগে ইসলামে যে আক্রমণাত্মক জিহাদ আছে, মানে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা এবং তাদের গলায় চাপাতি ধরে ইসলাম গ্রহণে বাধ্য করার জন্য যে মোহাম্মদ মানে ডাকাত বাহিনী পাঠাইতো বিভিন্ন জায়গায় লোকজন। এখন আপনি যদি এসে পরে যেয়ে যদি বলেন, "না আরে মানে মেয়েদের কোথায় যাবে, কি করবে? আরে তাদেরকে একটু মানে করার জন্য।" আরে আগের স্টেপটা কোথায় গেল? আগের স্টেপে যে এই যে তাদের স্বামীদেরকে যে কেন মারলেন? মানে আপনার যে মানে নবীর যে সাহাবীরা, তারা সেই স্বামীদেরকে কেন মারল? ধর্ম গ্রহণ না করার কারণে তাদের স্বামীদেরকে কেন হত্যা করা হইল? সেটার উত্তর তো আগে দিতে হবে। আচ্ছা, তার মানে আপনি ওই যে ফার্স্ট স্টেপটাতেই আগে কোশ্চেন তুলতেছেন, এটাই তো? হ্যাঁ, আক্রমণাত্মক জিহাদ তো ইসলামে একটা বৈধ জিনিস, এবং অমুসলিমরা আক্রমণ না করলেও আগ বাড়ায় গিয়ে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাহলে আগ বাড়ায় গিয়ে তাদের উপর আক্রমণাত্মক জিহাদ করা বৈধ ইসলামে। তাহলে এইটাই তো একটা মানে আচ্ছা, চরম অন্যায়। এইটা করার পরে পরের স্টেপটা হচ্ছে গিয়ে তখন তার স্বামীদেরকে মাইরা মেয়েরা এখন কোথায় যাবে? এখন যদি আপনি বলেন যে, এখন মেয়েরা কোথায় যাবে? সেহেতু মেয়েদেরকে আসো গনিমতের মাল বানাই, বিছনায় তুলি। এটা তো নির্ভর করতেছে ওই যে ফার্স্ট স্টেপটার উপরে। ফার্স্ট স্টেপেই তো আপনি তাদের স্বামীদেরকে অনৈতিকভাবে হত্যা করছেন। হত্যা করার পরে এখন বলতেছেন যে, মেয়েরা কই যাবে? মেয়েরা এখন বিছানা উঠাইতে হবে। আ আচ্ছা ভাইয়া, আমি তাহলে আপনার ওই পয়েন্টটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আমি জাস্ট এখন যুক্তির খাতিরে ধরে নিলাম যে ইসলামে আক্রমণাত্মক জিহাদ নাই, বা কাফেররাই হচ্ছে ইসলামে আইসা ওদের আইসা আক্রমণ করতেছে। দেন যদি যদি মুসলমানরা জিতে, তাহলে সিচুয়েশনটা কি হবে দাঁড় করানোর ক্ষেত্রে? তারপরেও তো সেটা অনৈতিক হবে। মানে মানুষ যখন অস্ত্র ফেলে দেয়, হ্যাঁ, মানুষ যখন অস্ত্র ফেলে দিছে, তখন সে হচ্ছে যুদ্ধবন্দী। সে আর আপনার জন্য ইমিডিয়েট থ্রেট না। সে আর আপনার জন্য কোনো ইমিডিয়েট থ্রেট যদি না হয়, তাহলে তার গলা কাটা, তাকে হত্যা করা, এটা তো আপনি করা যাবে না। এটা কিভাবে আপনি করবেন? বা তাদেরকে দাস বানানো, সেটাও করা যাবে না। কিভাবে করবেন? না ভাইয়া, ওই যে ১ম যেটা তো আমি বাদই দিলাম। সেটা হচ্ছে যদি ওনারা করে উল্টা, এখন যদি আমি আমার ওই যে আগের সিচুয়েশনটাতে আসি যে এছাড়া আর কোনো অপশন নাই বা তাদের এই সমস্যাটা হচ্ছে, তখন তাহলেও কি তো জিনিসটা তাহলে কি তাহলে ঠিকঠাক তো ঠিক হচ্ছে হয় না। কিনা? মেয়েদেরকে তো বন্দী করে আনা হইতো ভাই। মেয়েদেরকে বন্দী কেন করা হইতো? ওরা কোথায় যাবে, কি করবে? এত দুঃখে তাদেরকে কি আপনি বন্দী করতেন? মানে আপনার মানে জিহাদি ভাইরা কি তাদেরকে বন্দী করতো নাকি? এটা তো করতো না। বন্দী করা মানেই হচ্ছে তাদেরকে ধরে বেঁধে নিয়ে আসা। জোরপূর্বক তাদেরকে নিয়ে আসা। তারা যদি নিজেরা চলে আসতো, তারা যদি নিজেরা মুসলমান এমন যদি আমরা হাদিসে পাইতাম যে মানে স্বামীদেরকে মেরে ফেলছে, তখন মেয়েরা বইসা কাঁদতেছে, "আমরা এখন কোথায় যাবো? আমাদের নিয়ে যাও। নবী আসো, আমাদেরকে নিয়ে যাও।" পিছনে ঘুরতেছে। ওরা নবীর সাহাবীরা আচ্ছা, বলতেছে, "না, না, আমরা লাগবে না। যাও, চলে যাও। মেয়েরা তোমরা আমাদের পেছনে এসো না। তোমরা খবরদার আমাদের পেছনে আসবে না। তোমরা কিন্তু আমাদের পেছনে আসবে না।" তখন মেয়েরা বলল, "না, না হুজুর, নবী, তুমি তো আমাদের তো স্বামী মারা গেছে। এখন তো তুমি ছাড়া গতি নাই। তোমারে আমার অনেক হ্যান্ডসাম লাগতেছে। আমার শাহরুখ খানের মতো সুন্দর লাগে। তোমারে দেখে আমার রাতে ঘুম হয় না। আসো আমার প্লিজ বিছানায় নাও।" এরকমের যদি আমরা হাদিসে এরকম বর্ণনা আচ্ছা, পাইতাম, তাহলে আমরা এই যেই জিনিসটা আপনি দাবি করতেছেন, তখন আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে পারতাম। কিন্তু এরকম তো কোনো রেফারেন্স আপনি খুঁজে বের করতে পারবেন না। আমরা যেই রেফারেন্স গুলা দেখাই, সেগুলোর ভিতরে স্পষ্ট আছে যে মেয়েটাকে বন্দী করে নিয়ে আসা হইতো। এমনকি মেয়েটার বাপ, ভাই, স্বামী, সন্তানকে মেরে তাদের লাশের উপর দিয়ে তাদেরকে নিয়ে আসা হইতো। সাফিয়া এবং সাফিয়ার একটা বোনকে টাইনা হিচড়ায় আনা হয়েছিল। তাদের বাপ ভাইদের গলা কাটা লাশের উপর দিয়ে টানতে চারপাশে তাদের গলা কাটা লাশ পড়েছিল। পুরা গোত্রের লাশ পড়া ছিল চারপাশে। সেই গোত্রের একটা মেয়েকে এবং ২ টা মেয়েকে একসাথে হযরত বেলাল টানতে নিয়ে আসছিল। আ ওই মানে তাঁবু পর্যন্ত টানতে নিয়ে আসছিল বন্দী করে। এখন আপনি যদি বলেন যে আচ্ছা ভাই, অন্যরা চলে যাচ্ছে কথা, এই আরকি। এই মেয়েটা আমি এই জাস্ট ওই যে মেয়েগুলা এই হ্যাঁ, মেয়েগুলা কোথায় যাবে, কি করবে? ওই মেয়েগুলা যদি মানে আমি যেটা মনে করি, একটা মেয়েকে যদি আপনি মানে করে ফেলেন, তারপরেও সে কখনো এই লোকের কাছে মানে দাসী হইতে যাবে না, যেই লোক তার পুরা পরিবারকে হত্যা করছে। আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বলছেন, হ্যাঁ, এটার সাথে আমি একমত। যে যারা আমার ভাই বাবাকে হত্যা করলো বা দাদাকে হত্যা করলো, তাদের সাথে আমি কখনোই যাইতে চাবো না। কিন্তু তাদের যদি আমি চিন্তা করি আল্টিমেট বেটারমেন্ট এর জন্য যদি এটা যদি হয়, তাহলে কি জিনিসটা অনৈতিক হবে কিনা? আল্টিমেট বেটারমেন্ট হবে তাদের কনসেন্টটাকে, তাদের সম্মতিকে
আ যদি acknowledge করে কেউ, তখন শুধুমাত্র সেটা হবে তাদের আল্টিমেট ভালো। তাদের কনসেন্ট, তাদের সম্মতিকে acknowledge করলে যে তারা একটা স্বাধীন মানুষ, তাদের একটা সম্মতি আছে। এইটাকে শুধুমাত্র acknowledge করলে সেইটাই একমাত্র আল্টিমেট তাদের জন্য ভালো। এছাড়া তারা যদি না খায় মরে, তারা শোনেন ভাই, মানুষের সবচাইতে জি। বড় ব্যাপার হচ্ছে একজন মানুষের জীবনের থেকে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মানুষের হিউম্যান ডিগনিটি। মানুষের মানে যে সম্মান, মানুষ হিসেবে তার একটা সম্মান। এই সম্মানটা যেখানে থাকে না, সেখানে মানুষের জীবনের কোনো মূল্য নাই। মানুষ খাইতে পারল না কি সে আপনি যদি তাকে নিয়ে প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়ান। আচ্ছা, আপনাকে আমি একটা অফার দেই। আপনাকে আমি দাস বানাবো এবং আমি ভাই জার্মানিতে থাকি। আমার ইনকাম কিন্তু বেশ ভালো। আপনি যদি বাংলাদেশে থাকেন, তাহলে আ আপনার মানে ইনকামের সাথে কনসিডার করলে আমার বেতন ভাইয়া, ভাইয়া, মানে অনেক ভালো। প্লিজ, আমি আসলে ওই দাসত্ব নিয়ে কথা বলতে আসি, জাস্ট এই একটা না, 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 মানে না, না, অনৈতিক না, নৈতিক না, না, ব্যাপারটা নিয়ে জাস্ট জানতে আপনাকে চাচ্ছিলাম। আপনাকে একটা অফার দিচ্ছি। আপনাকে আমি দাস বানায় বাসায় এনে রাখবো। প্রত্যেকদিন হাজির বিরিয়ানি, ফখরুদ্দিনের বিরিয়ানি এবং আরাম-আয়েশ আপনি পাবেন। জাস্ট আপনি দাস। মানে আপনার স্ট্যাটাসটা হবে দাসের। হ্যাঁ? আপনি কোন স্বাধীন মানুষ না। আপনার স্ট্যাটাসটা হবে দাসের। ভালো জামাকাপড় দিব, আরামে থাকবেন, একটা রুম দিব। সেখানে মানে খাইবেন আর মদ খাইবেন আর মানে খাওয়া-দাওয়া করবেন, মৌজ ফুর্তি করবেন, ডিস্কো করবেন, পার্টি করবেন। সবই দিব। খালি আপনার স্ট্যাটাসটা হবে দাসের। আপনি কি এগ্রি করেন কিনা বলেন তো? আ না, অবশ্যই I would not love to। কেন, কেন, কেন? কারণ আমি অবশ্যই চাইবো আমি ফ্রি হয়ে থাকতে। আমি তো কোন একটা অধীন হয়ে থাকতে চাইবো না। এটা তো স্বাভাবিক। মানে মানে আপনার মানে আত্মসম্মান, আপনার মানুষ হিসেবে যে আপনার মানে হিউম্যান ডিগনিটি সেটা আপনার মনে করেন আপনি খাইতে পড়তে পারতেছেন না বাংলাদেশে। চাকরি-বাকরি নাই, খুব খাওয়া-দাওয়া জিনিসপত্রের দাম অনেক বেশি। এই অবস্থায় কি আপনি করবেন এটা? না, তখনও করব না। ভাইয়া, এটা কি একটু বাদ দেওয়া যায়? আমি তো আসলে ওই যেগুলো তাহলে নিয়ে কোয়েশ্চেন করতে তাহলে তো চাচ্ছিলাম। তাহলে তো আপনি আমার উত্তর দিয়ে দিচ্ছেন। আপনি তো আমার উত্তর দিয়ে দিচ্ছেন যে একজন মানুষের জীবনের সবচাইতে মূল্যবান হচ্ছে একজন মানুষের হিউম্যান ডিগনিটি। এই হিউম্যান ডিগনিটিটা নষ্ট করা হয় দাসপ্রথার মাধ্যমে। একজন মানুষ জন্মগতভাবে স্বাধীন, সেই স্বাধীনতাকে হরণ করা হয় দাসপ্রথার মাধ্যমে। তার কোনো সম্মতি বলে আর কিছু থাকে না। তার অস্তিত্ব বলে কিছু থাকে না। তার অস্তিত্বের মালিকানা চলে যায় আরেকজনের কাছে। তার চিন্তা, তার অস্তিত্ব সবকিছুর মালিকানা চলে যায় আরেকজনের কাছে। এইটার থেকে অবমাননাকর, এটার থেকে অপমানজনক তো মানুষের জীবনে আর কিছু হইতে পারে না। এইটাকে আপনি কিভাবে মানে ইয়া করবেন মানাইবেন যে আ খাইতে পারবে না, ওরা না খেয়ে মরে যাবে। আরে ওরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে কোথায়, কোথায় ঘুরবে, কি করবে? আহারে রাস্তায়, রাস্তায় ঘুরবে, ভিক্ষা করবে। ওরা ভিক্ষা করে খাইলে ভিক্ষা করে খাবে। তাতে সমস্যাটা কোথায়? ভিক্ষা করে খাইতে তো কোনো সমস্যা নাই। তারা যদি না খেতে পারে তাহলে না খেয়ে মরে যাবে। তাতেও আমার কোনো প্রবলেম নাই। একজন মানুষ যদি না খেতে পেয়ে মরে যায় তাতে আমার আমি হ্যাঁ, একদিক থেকে প্রবলেম আছে। আমি চেষ্টা করব তাকে একটু খাবার দিতে। কিন্তু যদি সে মরে যায় তারপরেও আমি এতটা আতঙ্কিত হব না যদি ততটা আতঙ্কিত হব যতটা তাকে যদি দাসে পরিণত করা হয় তাতে আমি যতটা আতঙ্কিত হব, সে যদি মরে যায় তাতে আমি এতটা আতঙ্কিত হব না। কারণ মৃত্যু হচ্ছে একটা স্বাভাবিক বিষয়। মানুষ জন্মাবে, মানুষ মরবে, মানুষ খাইতে পারবে কয়েকদিন, কয়েকদিন খাইতে পারবে না। এটা মানুষের জীবনের একটা অংশ। এইটাতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে একজন স্বাধীন মানুষকে দাসে পরিণত করা, এটা তো একটা বিরাট সমস্যা। ভাই, আপনি যে ওই তখন যে আমি জিজ্ঞেস করলাম, আমি যে ওই যে পরিস্থিতি বা পরিবেশের উপর ডিপেন্ড করে কিনা, আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে যে এখনকার সময়ে হ্যাঁ, সেটা ঠিক। কেউ চাইবে না, বা এই এখন জিনিসটা না, না, আসলে না, খুবই এখনকার সময় না। অকওয়ার্ড। সবসময়, সবসময়। এটা একদম মানে সবসময়, যত হ্যাঁ, সবসময়। সবসময় আচ্ছা। একজন মানুষ কখনোই চাইবে না দাস হইতে। একজন মানুষ কখনোই চাইবে না নিজের অস্তিত্ব মানে অস্তিত্বের মালিকানা আরেকজনের কাছে থাকবে। মানে নিজের চিন্তার মালিকানা, আ নিজের মালিকানা, আমার মালিকানা আরেকজন আমি একটা গবাদি পশু। আমি একটা পশুর মতো যে আমার মালিকানা আরেকজনের হাতে। এইটা মানব ইতিহাসে কোন লোক সুস্থ অবস্থায় চাইতে পারে না তো। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে মোরালিটি জিনিসটা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে না। এটা আসলে যেটা নৈতিক সেটা সবসময় নৈতিক, যেটা অনৈতিক সেটা অনৈতিকই। এরকমই তো মোরা তাহলে? মোরালিটি আ মানুষের পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে না। কিন্তু এখানে একটা কথা আছে যে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এবং আমাদের অপশনের সীমাবদ্ধতার কারণে অনেক সময় আমরা একটা জিনিস সম্পর্কে একটা অনৈতিক সিদ্ধান্ত নিতে পারি। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা এবং আ যেহেতু আমরা মানুষ, আমাদের রিসোর্স এর সীমাবদ্ধতার কারণে অনেক সময় আমরা আ অনেক অনৈতিক সিদ্ধান্ত নেই এবং নিতে পারি। এই যেমন ধরেন এখন আমি আ মাংস খাচ্ছি। হ্যাঁ? এইটা হচ্ছে একটা অনৈতিক কাজ। একটা পশুকে আমার জন্য হত্যা করা হইছে এবং সেই পশুটার মাংসটা আমি খাচ্ছি। যদি আমার কাছে সেই অপশনটা থাকতো, আমার যদি রিসোর্স থাকতো যে আমি সেই একই মজাটা পাবো, কিন্তু আমার কোন পশুকে হত্যা করতে হবে না। যদি আমার কাছে এই অপশনটা থাকতো তাহলে আমি অবশ্যই
আমার উচিত হইতো, নৈতিক কাজ হইতো যে আমার সেই অপশনটাকে চুজ করা, যেই অপশনটাতে কোনো প্রাণীর জীবন হানি হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেই অপশনটা নাই দেখে আমি যেহেতু আমারও মজা পাইতে হবে, আমি সারাদিন অনেক কাজ করি, পরিশ্রম করি। পরিশ্রমের পরে আমার একটু আ আ মানে আনন্দ দরকার, প্লেজার দরকার। সেই কারণে আমি খাবারটা খাই। খাবারটা খেয়ে আমি নিজেকে এক ধরনের পুরস্কার দেই। সারাদিন অনেক পরিশ্রমের পরে আমি নিজেকে পুরস্কার দেই যে, তুমি এখন তাহলে ভালো একটা খাবার খাও।" এই যে এই কাজটা যে আমি করতেছি, কাজটা অনৈতিক। কিন্তু এই কাজটার একটা কৈফিয়ত আমার কাছে আছে। এই কৈফিয়তটা হচ্ছে আমার কাছে এখন রিসোর্স এর অভাব। যদি রিসোর্স আমার কাছে এভেইলেবল যখন হবে, তখন আর আমি এই অনৈতিক কাজটা করব না। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আমি আসলে আরেকটা কোয়েশ্চেন ছিল তো মনেই পড়তেছে না আর। ও আচ্ছা, আচ্ছা। মনে পড়ল। ধরেন যে আমরা আসলে মানে হিউম্যান প্রি-হিস্টরি থেকে শুরু করে এখন পর্যন্ত যেটা দেখতেছি আমরা আসলে আমাদের অভিজ্ঞতা দিয়ে যেটা দেখলাম যে যেটা আসলে ভালো হচ্ছে, খারাপ হচ্ছে ওভাবেই আমরা আসলে আমাদের সমাজের বলেন রুলগুলা সেট করতেছি। সো যখন এটা আসলে মানে কিভাবে বলবো? ধরেন যে মাদার তেরেসা ভাবতেছে মানে উনার যেই ফলোয়ার বা তারা ভাবতেছে এই জিনিসটা নৈতিক। তারপর ওভাবে এই জিনিসটা হচ্ছে যেমন মানে আমি আসলে হয়তোবা গোছায় বলতে পারতেছি না। যেমন হিটলার বা মাদার তেরেসা এই ২ জনের যদি আমি ইয়ে করি, যখন যদি ধরেন যে ওয়ার্ল্ড ওয়ার 2 তে যদি নাৎসিরা জিততো, তখন যে সোসাইটিটা হইতো বা জার্মানিতে বলেন বা একটা মানে ডমিন্যান্ট পাওয়ার হিসেবে যারা থাকতো, ওই অনুযায়ী হয়তোবা নৈতিকতা তৈরি হইতো। এটা বলে কি আপনি মনে করেন কিনা আসলে? না, ওই সময় নৈতিকতা কোথায় তৈরি হইতো? সেই সময় নৈতিকতা তৈরি হইতো না তো। মানে সেই ওই সময় একটা অনুযায়ী না, না, না। কখনোই নৈতিকতা সোসাইটি। তৈরি হতো না। নৈতিকতায় হিটলার কি বলছে আর মাদার তেরেসা কি বলছে এইগুলার সাথে কোনো সম্পর্কই নেই। নৈতিকতার সম্পর্ক শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের উপরে। কে কোন দল ক্ষমতায়, কে মানে রুল করতেছে, কিভাবে রুল করতেছে সেইগুলা কোনো কিছুই এটার সাথে কোনো সম্পর্ক নাই। এটা অ্যাবসোলিউটলি এগুলার থেকে আলাদা। এগুলা শুধুমাত্র অবজেক্টিভ আ যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? যুক্তি এবং প্রমাণ। এখানে কিন্তু যুক্তি বলতে আমি মতামত বোঝাচ্ছি না। আমি যুক্তি বলতে যুক্তি বোঝাচ্ছি। সেই যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারি, সেই সিদ্ধান্তটাই হচ্ছে গিয়ে সেইটা থেকেই আমরা নৈতিক সিদ্ধান্তটা নিতে পারি। নৈতিক কি অনৈতিক সেই সিদ্ধান্তে যেতে আচ্ছা, আচ্ছা পারি। ভাই, আ একটা মনে পড়লো। সেটা ধরেন যে কোন একটা কাজ নৈতিক বা অনৈতিক এটা আসলে কি কোন স্ট্যান্ডার্ড এর উপর নির্ভর করে আমরা ডিসিশনটা নিচ্ছি? সেটা কি কোন পার্টিকুলার এই জায়গার মানে এই পরিবেশ বা এই জায়গাটার ইয়ার উপর অনুযায়ী নাকি পুরা ওয়ার্লড এর একটাই ইয়া হওয়া উচিত? আ সম পুরা বিশ্বে একটাই। মানে পুরা বিশ্ব কেন, পুরা মহাবিশ্বে একটাই। আপনাকে আমি যে আগের কথাটা একটু শেষ করে নেই। আগের কথাটা আমি শেষ আচ্ছা, করতে আচ্ছা বলেন। পারিনি। হ্যাঁ। যেমন ধরেন ইসলাম ধর্ম তো আ একটা সময় বিজয়ী হইছে, তাই না? এবং বাংলাদেশে তো বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলিম। 90% মুসলিম বলে তারা, তাই না? জি। আমি তো তাদের যে মোরাল স্ট্যান্ডার্ড সেটা নিয়ে বারবার প্রশ্ন তুলছি এবং বারবার প্রশ্ন তুলে যাই। আ আমি কি তাদের আ অনুসারে আ তাদের যে মোরাল স্ট্যান্ডার্ড সেই অনুসারে কি আমি কথা বলি? না, না। তাহলে আপনি যে বললেন যে হিটলার যদি জিততো তাহলে আমি ওইভাবে মানে সবার মোরালিটি কিরকম হইতেছে বা সবাই কি চিন্তা করতেছে সেটা দিয়েও কিন্তু মোরালিটির কিছু যায় আসে না। সবাই কি ভাবতেছে না তা দিয়েও মোরালিটির কিছু যায় আসে না। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি। আরেকটা কথা হচ্ছে আ আপনি আমার লাইভ কয়টা দেখেছেন আমি জানি না। কিন্তু কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিহারীদেরকে হত্যা করা হয়েছিল। এইটারও বিরোধিতা আমি করেছিলাম। এইটাও একটা জঘন্য কাজ ছিল সেটা আমি বলেছিলাম। এটা কি আপনি শুনেছিলেন? না আমি জানি না। আচ্ছা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে ১৬ ১৫ ১৬ ১৭ ১৮ ২০ এই তারিখগুলাতে প্রচুর পরিমাণে হ্যাঁ, হ্যাঁ, বিহারী হত্যা করা হয়েছে এটা আমি জানি। বিহারীকে মিরপুর স্টেডিয়ামে এবং কয়েক জায়গায় নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাহলে মানে মুক্তিযুদ্ধে তো বাঙালিরা জিতেছে। তাহলে কি আমি কি সেই যে তাদের যে মানে মোরাল স্ট্যান্ডার্ড তারা তৈরি করেছে, মুক্তিযুদ্ধের চেতনা তারা তৈরি করেছে, সেইটার সাথে কি আমি এগ্রি করছি গিয়ে? আমি তো এগ্রি করিনি। আমি তো শুধুমাত্র যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে যেটা দেখছি, এটা যেই পক্ষেরই হোক সেইটা আ সেইটা হবে যদি অনৈতিক হয় তাহলে তো সেটা অনৈতিক। যদি যুক্তি প্রমাণের মাধ্যমে যদি আমরা বুঝতে পারি এটা অনৈতিক তাহলে তো এটা অনৈতিক। এটা কে জিতছে কে হারছে তার আচ্ছা, সাথে আচ্ছা। তো আমি আমার নৈতিকতার তো কোনো পরিবর্তন হবে না। আ আ তাহলে আপনি আমাকে কেন আচ্ছা, এটা আচ্ছা ভাইয়া, জিজ্ঞেস করলেন?
কেন এটা জিজ্ঞেস করলেন যে হিটলার বুঝতে যদি পারছি আমি জিততো বুঝতে পারছি। তাইলে এটা হয়তো আর ভাই আমি তো সেই জিনিস পারি করতেছি। আপনার চোখের সামনে আমি সেই জিনিস করতেছি। এই যে ইসলামের সমালোচনা আমি করতেছি। এতগুলা মানুষ মুসলমান, ১৮০ কোটি মানুষ মুসলমান। এদের বিরুদ্ধে আমি এদের মোরাল স্ট্যান্ডার্ড এর বিরুদ্ধে আমি কথা বলতেছি। তাহলে আমি এটা অলরেডি আমি করতেছি না। তাহলে হিটলার জিতলে তো আমি সেটার বিরুদ্ধে তো করতাম। আমি তো আপনাকে সরাসরি প্রমাণই দিয়ে দিচ্ছি যে ১৮০ কোটি মুসলমান পৃথিবীতে আছে। ইসলাম কত জায়গায় জয়ী হইছে। বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান। তাদের মোরালিটির বিরুদ্ধে আমি গিয়ে কথা বলছি। মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের জন্য সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস। আ সেইটার সেই মুক্তিযুদ্ধে বিহারীদেরকে হত্যা করা হয়েছিল সেটাও যদি আমি বলে থাকি, তার মানে তো আমি তো সেইটাতে আ এগ্রি করি নাই যে বেশিরভাগ মানুষ কি ভাবতেছে বা বেশিরভাগ মানুষ কি বলতেছে সেটাতে তো আমি এগ্রি করি নাই। এটা তো আপনার চোখের সামনেই তো প্রমাণ এটার আছে। আচ্ছা, আচ্ছা, তার মানে ভাই আমি যদি একটু কথাটার সাম আপ করি, সেটা হচ্ছে মোরালিটি কখনোই আপনার পরিবেশ পরিস্থিতি আগে পরে এগুলোর উপর নির্ভর করে না। তবে মানে কোন একটা পার্টিকুলার পরিস্থিতিতে আমরা ওই কাজটা করতে হয়তো বা বাধ্য হই, বাট স্টিল সেটা অনৈতিকই থাকে, হ্যাঁ, যদি স্টিল সেটা অনৈতিক কাজ করে অনৈতিকই থাকি থাকে। আর কি। যদি যেমন ধরেন একটা লোক পেটে বোমা নিয়া মানে মানে মাঠে চলে আসছে। মানে এয়ারপোর্টে চলে আসছে সেখানে হাজার মানুষ। বা সিনেমা হলে চলে আসছে সেখানে হাজার মানুষ। এই রকমের অবস্থায় সে এখন আল্লাহু আকবার বলে চিৎকার করতেছে। এখনই সে চিপ দিবে, সুইচে চিপ দিবে এবং পুরা স্টেডিয়াম উড়ে যাবে বা হাজার মানুষ মারা যাবে। এখন আপনার কাছে একটা স্নাইপার রাইফেল আছে। আপনি দূর থেকে চাইলেই এই লোকটাকে মাথায় একটা গুলি করে এই লোকটার করে দিতে পারেন। এই লোকটার সুইচটা চাপ দিতে পারবে না। এখন ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও এই যে এই লোকটাকে যখনই সে আল্লাহু আকবার বলে চিৎকারটা দিছে, এখনই সুইচটা চাপ দিবে, সেই মুহূর্তে তাকে গুলি করে আপনি দিলেন। এই গুলি করে দেয়াটাও আপনার জন্য অনৈতিক হবে। কিন্তু আপনার একটা এক্সকিউজ আছে, আপনার একটা কৈফিয়ত আছে যে এই মুহূর্তে আপনার হাতে আর কোনো অপশন ছিল না। যদি আপনি এই কাজটাই না করতেন, তাহলে হাজার মানুষ সেখানে মারা যাইত। যদি আপনার কাছে এমন একটা অপশন থাকতো যে ওই হাজার মানুষকেও আপনি রক্ষা করবেন, একই সাথে ওই যে আত্মঘাতী বোমা হামলা করতে আসছে যে লোকটা, সেই লোকটার জীবনটাও আপনি রক্ষা করবেন। এই অপশনটা যদি আপনার থাকতো, তখন আপনি এইটা বলতে পারতেন যে আমি তখন সেই অপশনটা নিতাম। তখন আমি নৈতিক অপশনটা নিতাম। কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো অপশন ছিল না দেখে আমি কম অনৈতিক অপশনটাকে গ্রহণ করছি। কিন্তু তারপরেও সেই অপশনটাও অনৈতিকই থাকলো। সেটা একটু কম অনৈতিক হইতো। আর যদি হাজার মানুষ মারা যেত তাহলে এটা বেশি অনৈতিক হইতো। এই কারণে আপনি কম অনৈতিকটাকে চুজ করে নিছেন। এইটা আপনি বলতে পারেন। কিন্তু তারপরেও সেটা কিন্তু অনৈতিকই থাকলো। এই যে এই মানুষটাকে হত্যা করাটাও আপনার জন্য অনৈতিক হবে। কিন্তু আপনার কাছে আর কোন স্কোপ নাই, আর কোন অপশন নাই দেখে আপনি এই কম অনৈতিকটাকে চুজ করতেছেন। ভাই এ কি মানে কম অনৈতিক, বেশি অনৈতিক এরকম কি আসলে এভাবে কি ইউজ করা যায় কথাবার্তা বলার সময়? অনৈতিক নাকি নৈতিক, এভাবে না বলে কি কম অনৈতিক, বেশি অনৈতিক, এভাবে কি বলা যায় কিনা? এইটা মানে 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 আমি ইউজ বলতে করাটা চাচ্ছি জিনিসটা উচিত কি না। প্যারালাল না? প্যারালাল হ্যাঁ, না? এটা উচিত না। ইউজ করাটা উচিত না। কিন্তু মাঝে তো দরকার হয়। যখন আমাদের তো ভাষা এত ডেভেলপ করে নাই। আমরা কিভাবে তাইলে জিনিসটা আপনাকে বোঝাবো বা আপনার সাথে কমিউনিকেট করব কিভাবে? ভাষা তো এত ডেভেলপড না আমাদের। আমি কি আচ্ছা, আচ্ছা, বোঝাইতে বুঝতে চাইছি পারছি। সেটা হ্যাঁ, হয়তো হ্যাঁ, আপনি বুঝতে বুঝছেন। পারছি। কিন্তু আমি তো এত অ্যা বাংলা ভাষাতে এত ভাবে এক্সপ্লেইন আমি করতে পারছি না। আচ্ছা, তার মানে কি ধরেন যে আমি এভাবে নৈতিক অনৈতিক চুজ করার ক্ষেত্রে আমি আসলে দেখবো যে কোন কাজটা বেশি ভালো হয়, এভাবে কি বলা যায়? কোন যে কাজটা সবার করলে জন্য বেশি ভালো হয় আমি হ্যাঁ, হ্যাঁ, সবার জন্য যেটা মানে সবচাইতে আ সবার ইয়াটা যেন রক্ষা করতে পারে। সবার আ কি বলে এটাকে? এই ওয়ার্ড গুলো আমি ভুলে গেছি। এগুলো আপনি পাবেন। আপনি আ বা একটু আচ্ছা, আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দিই ভাইয়া, তাহলে আ ধরেন যে আমি দেখলাম একপাশে একটা ছেলে, মানে ধরেন যে ৫ টা ছেলে পানিতে পড়ে গেছে। আমি দেখলাম যে একপাশে একটা ছেলে, আর পাশে ৪ টা ছেলে, বা ২ টা ছেলে ধরলাম। ৩ টা ছেলে পানিতে পড়ে গেছে। একপাশে একটা ছেলে, আরেক পাশে আরেকটা ছেলে। আমি এট a টাইম হয়তোবা একটাকেই বাঁচাতে পারবো আমার হাতে যে লাঠিটা আছে ওইটা দিয়ে। মানে একদিকেই মানে লাঠিটা ধরতে পারবো। এখন কি তাহলে আমি ওই যে ২ জনকে বাঁচাতে গিয়ে ওই একটা বাচ্চাকে মেরে ফেলতেছি? তাহলে ওই কাজটা কি অনৈতিকই থাকবে, নাকি সেক্ষেত্রে সেটা ওই ২ টা বাচ্চাকে যেহেতু আমি বাঁচাইতেছি সেক্ষেত্রে সেটা নৈতিক হয়ে যাবে? আপনার যদি অপশন থাকতো তাহলে তো আপনি সবগুলো বাচ্চাকেই বাঁচাইতেন। তাহলে তার মানে হচ্ছে গিয়ে যদি কয়েকটা বাচ্চাকে আপনি বাঁচাইতে না পারেন আ সেটাও এক আ অনৈতিকই রইতেছে। কিন্তু আপনার কাছে একটা এক্সকিউজ আছে যে আপনি সবগুলা বাচ্চাকে বাঁচানোর মতো স্কোপ বা অপশন আপনার কাছে ছিল না। আপনার সেই রিসোর্স নাই। সে কারণে আপনি একজন বাচ্চাকে বাঁচাইতেছেন। এটা তো আ মানে আচ্ছা, আচ্ছা। এইটাকে আমরা যেটা বলি যে আ ম্যাক্সিমাইজিং দ্য হ্যাপিনেস। হ্যাপিনেসটাকে কিভাবে সবার সবচাইতে ম্যাক্সিমাইজ করা যায় সেই চেষ্টাটা আমরা করি। এই ম্যাক্সিমাইজ করার জন্য এইটার একটা থাকে যে মাঝে আমরা
আ এই কারণেই আমি বলছিলাম যে মানে কম অনৈতিক, বেশি অনৈতিক সেই জিনিসটা আমি এই কারণে আনছিলাম যে আমরা কতটুকু ম্যাক্সিমাইজ করতে পারতেছি, হ্যাপিনেসটাকে কতটুকু ম্যাক্সিমাইজ করতে পারতেছি। তারপরেও যদি একজন মানুষের ইয়াটাও যদি হ্যাপিনেসকেও যদি আমরা হার্ম করি সেটাও অনৈতিকই থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। এই যে আপনি বললেন একটা কথা যে হ্যাপিনেসটা ম্যাক্সিমাইজ করা। এখন এটা এই এটা যে মানে নির্ভর এই করতেছে জিনিসটা যে নির্ভর করতেছে রিসোর্স এর উপরে। আমার কাছে কতটুকু রিসোর্স আছে, আমার কাছে কতটুকু নলেজ আছে, সেই জিনিসগুলোর উপর নির্ভর করতেছে আমি কতটুকু করতে পারবো এবং আমার সেই করাটার সদিচ্ছা আছে কিনা। সদিচ্ছা যদি থাকে তাহলে আমি চেষ্টা করব আমার রিসোর্সটাকে ব্যবহার করে কতটুকু ম্যাক্সিমাইজ করতে পারতেছি। আর যদি সদিচ্ছাটা না থাকে, এই সদিচ্ছাটা থাকাটাই হচ্ছে এইজন্য ইম্পোর্টেন্ট। এ ভাই আপনার শেষ এই যে প্রশ্নটা করেন তাহলে আমরা তাহলে পরের জনের কাছে যেতে হবে। আচ্ছা, ওই প্রশ্নটা তাহলে বাদ দিলাম। আমি এইটা লেস ধরে একটু কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে আমি এখন এই জিনিসটা ক্লিয়ার হতে পারিনি। যে এই যে হ্যাপিনেসটা ম্যাক্সিমাইজ করা বলেন বা কি বলে যে কম অনৈতিক বেশি মানে যেখানে বেশি অনৈতিক অনৈতিক জিনিস হচ্ছে সেখানে কম অনৈতিক জিনিসটা করা। এই যে একটা স্ট্যান্ডার্ড এই যে আমরা মানে সভ্য মানুষ যেটা বলতেছি সেটা জিনিসটা আসলে মানে কি সেই জিনিসটা কেন আসলে স্ট্যান্ডার্ড? ধরেন যে ধরলাম যে এমন এক সেটা সেটা মানুষজন স্ট্যান্ডার্ড পৃথিবীতে সেটা স্ট্যান্ডার্ড যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে। আমি তো কোনো আ বেশিরভাগ মানুষ কি ভাবতেছে বা সমাজে কি আচ্ছা চলতেছে সেগুলা তো আমি বলিনি। আমি প্রত্যেকটা সময় বারবার বলতেছি যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে আমরা আচ্ছা ডিসিশনটা মেক করি। মানে যুক্তি বা যুক্তি প্রমাণ যেটা বললেন এটাই কেন স্ট্যান্ডার্ড? ধরেন যে ধরলাম যে আগামী পৃথিবীতে ২০০ বছর পর দেখলাম যে 99.999% ধরেন যে মুসলমান। লেটস সে এটা জাস্ট হাইপোথেটিক্যাল সিনারিও। ওদের কাছে জিনিসটা আসলে এরকম না যে ওই যে কি বলে যুক্তি তথ্য প্রমাণটাই আসলে স্ট্যান্ডার্ড। যে আল্লাহ পাক যেটা বলছে বা সৃষ্টিকর্তা থেকে যেটা আসছে এটাই স্ট্যান্ডার্ড। তো তাতে কি তখন কি তাতে কি? তখন তাদের স্ট্যান্ডার্ডটা কি সেটার সাথে তো যুক্তি প্রমাণের কোনো সম্পর্ক নাই বা নৈতিকতার কোনো সম্পর্ক নাই। পৃথিবীর সমস্ত মানুষও যদি একটা অনৈতিক মানে এখন যদি মনে করেন আবার দাসপ্রথা ফেরত আসলো, সবাই দাস মানে রাখা শুরু করল। তাতে তো দাসপ্রথাটা তো তার তখন নৈতিক হয়ে যাবে না, অনৈতিকই তো থাকবে। আচ্ছা মানে সেটা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে অনৈতিক থাকবে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আবার নৈতিক আমার নৈতিক হয়ে পয়েন্ট যাবে। অফ ভিউ থেকে না। যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে যখন আমরা ডিসিশনটা নিব, যুক্তি প্রমাণ ওই ২ টা অ্যাবসোলিউটলি একই রকম থাকবে। ওই ২ টার তো পরিবর্তন হবে না। মানে সমস্যা হচ্ছে এটার উপর বেস করে ডিসিশন তো নিচ্ছেন আপনি। উনারা তো নিচ্ছেই না। এটা তো উনারা ওরা তো মানে নিচ্ছে স্ট্যান্ডার্ডই ধরেন। অন্ধবিশ্বাসের উপর ওদের স্ট্যান্ডার্ড তো অন্ধবিশ্বাস। সেটার তো তাহলে তো সেটা নৈতিকতা অনৈতিকতা না। সেটা তো হচ্ছে গিয়ে আচ্ছা, আচ্ছা। তারা একটা নির্দেশ পালন করতেছে। তাদেরটা তো নৈতিকতা অনৈতিকতাই তো না সেটা। ভাই আচ্ছা নৈতিকতার তাহলে সংজ্ঞাটাই হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে বুঝছি। ওইটাকে নৈতিকতা আ কেমনে ও বলবেন আপনি? ওইটা তো একটা হ্যাঁ, হ্যাঁ। নির্দেশনা পালন। আমাগো হুজুরে কইছে, আমাগো নবী কইছে, আমাগো আল্লাহ কইছে। আল্লাহ কইছে এইজন্য হ্যাঁ, ওটা শিশু একটা বিবাহ অর্ডার। আল্লাহ কইছে এইজন্য শিশু বিবাহ নৈতিক কাজ। আল্লাহ কইছে এইজন্য দাসী রাখা নৈতিক কাজ। আল্লাহ কইছে এইজন্য গনিমতের মাল নেয়া নৈতিক কাজ। এইটা তো আল্লাহ কইছে। এটা তো একটা জায়গা থেকে এটা তো একটা সাবজেক্টিভ একটা এই যখনই কেউ কইবে, যখনই একটা জায়গা থেকে আসবে, একটা ব্যক্তি থেকে আসবে বা একটা জায়গা থেকে আসবে জিনিসটা যে তার নির্দেশনা তাহলে তো সেটা একটা সাবজেক্টিভ হইলো, ওপিনিয়ন হইলো বা সাবজেক্টিভ একটা আচ্ছা, মতামত হইলো। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। তার মানে ওই যে ভালো খারাপের যদি আমি নৈতিকতা অনৈতিকতার দিকে নাই যাই, তাহলে যে ভালো খারাপ আমরা মুসলিমরা যেভাবে ডিফাইন করি যে যেটা আল্লাহর নির্দেশে আমরা করতেছি সেটা ভালো বা যেটা আল্লাহ বোধ করতে বলে নাই সেটা হচ্ছে খারাপ। আর যারা এর বাইরে আছে যারা মানে আমি এর বাইরে তাহলে যারা আছে তো তারা বলতেছে তাহলে হ্যাঁ, তো তাহলে তো হ্যাঁ, হিটলারে কইছে এইজন্য এটা ভালো। হিটলারে কয় নাই এইজন্য এটা হারাম। একই তো। এইটার সাথে তো এটার কোন পার্থক্য নাই। একজনে কইছে ওইটা ও পাবলিকে করতেছে। হ্যাঁ? হ্যাঁ মুসোলিনি মানে ওই জন্য কইছে, তখন হিটলারে হিটলারের কইছে উদাহরণটা এজন্য হ্যাঁ, এইটা তো এইজন্য উদাহরণটা সম্পূর্ণ দিয়েছিলাম যে এইটাকে তো আমি তখন থেকেই রিজেক্ট করতেছি। এটা তো নৈতিকতার কোন মানে সংজ্ঞার ভিতরে তো এটা পড়ে না। এটাকে তো নৈতিকতার ধারে কাছে না আপনি নৈতিক নিতে পারবেন না। আচ্ছা নৈতিকতার ধারে কাছে নিলাম না। ভালো খারাপের ধারে কাছে নিলাম। তাহলে ভালো ধরেন যে ভালো খারাপ তো আল্টিমেটলি নির্ভর করতেছে নৈতিক নাকি অনৈতিক তার উপরে না ভালো খারাপ নির্ভর করতেছে। ভালো খারাপ আপনি নৈতিক অনৈতিকের ধারণা ছাড়া আপনি ভালো খারাপ কিভাবে বাইর করবেন? আশ্চর্য কথা। না জিনিসটা কি উল্টা না তাহলে মানে ভালো খারাপ থেকেই তো নৈতিকতার ধারণা আসে এরকম না জিনিসটা? যে ভালো হইলে ভালো হচ্ছে বা সেটা নৈতিক হচ্ছে তখন আচ্ছা এভাবে না হ্যাঁ, আসে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনার কথা ঠিক। ভালো খারাপ আচ্ছা ঠিক আছে। এটা যদি আপনি এইভাবে চিন্তা করেন তাহলে আপনার কথা ঠিক আছে। যদি আপনি আ কিন্তু এটা তো নির্ভর করতেছে যুক্তি প্রমাণের উপরে মানে অ্যাবসোলিউটলি যুক্তি প্রমাণের উপরে নির্ভর করে। আচ্ছা নৈতিকতার সংজ্ঞাটা কি? যদি একটু আমাদেরকে আপনার সংজ্ঞাটা কি না একটু যদি ভাইয়া, বলতেন? না আমি আসলে ওটা নিয়ে ডিবেটে যেতে চাচ্ছি না। আমি আসলে বলতে চাচ্ছি আল্টিমেটলি জিনিসটা কি আসলে আমাদের মানে মেক্সিমাম পিপল এর ওপিনিয়ন এর উপরেই ডিপেন্ড করতেছে না আসলে? ওপিনিয়নের উপর এইজন্যই ডিপেন্ড বললাম। করে না। ওপিনিয়নের উপর ডিপেন্ড করে না। না, একবারেই করে না। মানে ধরেন যে আমরা আমি আপনি ভাবতেছি যে আমি আপনি জিনিসটাকে এগ্রি করতেছি হ্যাঁ, সবকিছুকেই আসলে যুক্তি তথ্য প্রমাণের উপরে ডিপেন্ড করে তারপরে একটা ডিসিশন আসা উচিত যেটা কি ভালো নাকি খারাপ। তার মধ্যে দেখলাম যে এরকম মানুষ শুধুমাত্র আমরা ৫ জন আছি। বাকি সবাই ভাবলো যে না উপর থেকে যেটা আসছে ওইটাই আসলে কোনটা ভালো খারাপ। তাহলে আমি আমার স্ট্যান্ডার্ড এ আমি যে স্ট্যান্ডার্ডটা বানায় নিছি তাদের স্ট্যান্ডার্ড এ ওইটা অনৈতিক কাজ বা নৈতিক না অনৈতিক বাদ দিয়ে বললাম যে এটা ভালো কাজ যেটাকে আর ওটা ওরা বলল আমাদের এটা খারাপ কাজ।
তো আসলে কি এই জিনিসটা কি আসলে আল্টিমেটলি সবার ওপিনিয়নের দিকে যাচ্ছে না, যে ম্যাক্সিমাম না, মানুষ কোনটাতে সাফার অপিনিয়ন করতেছে অপিনি অ ওটাতে? অপিনিয়নের উপর ভিত্তি করে সমাজে হয়তো গণতন্ত্র চলতেছে বা আইন কাঠামো, বিচার ব্যবস্থা চলতেছে। কিন্তু নীতি নৈতিকতার ধারণা চলতেছে না। নীতি নৈতিকতার ধারণা শুধুমাত্র যুক্তি প্রমাণের উপরে আ মানে বেস করে চলবে। আইন কানুন চলতে পারে, সেইটা যুক্তি প্রমাণকে মানতেও পারে, নাও পারে। সেটা মেক্সিমাম জনগণ সেটা যেই মতামত দিবে সেই অনুসারেও চলতে পারে। এই কারণে আইন এবং নৈতিকতা এই ২ টা আলাদা জিনিস। আইন সবসময় যে নৈতিক হবে এমন কোনো কথা নাই। আবার আইন যে সবসময় অনৈতিক হবে এমনও কোনো কথা নেই। আইন নৈতিকতার যে ইয়াটা আছে, যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে যে নৈতিকতার জ্ঞান মানুষের হয়, সেটার সাথে কম্প্যাটিবল হইতে পারে আইন, আবার কম্প্যাটিবল নাও হইতে পারে। ওই হ্যাঁ, আইনটা হ্যাঁ, আচ্ছা। আসে হচ্ছে গিয়ে মেক্সিমাম মানুষের ওপিনিয়ন থেকে সেই আইনগুলা তৈরি হয় বা সমাজের প্রথা তৈরি হয়, সমাজের কালচার তৈরি হয়। কিন্তু সেটা এই যে নট এই নেসেসারি যে কথাটাই। আচ্ছা, আচ্ছা। নট জি, জি, নেসেসারি যে জি। সেটা সবসময় নৈতিকতার মানে জিনিসপত্র যুক্তি প্রমাণ ঘাটাঘাটি করে তারপর সেটা তৈরি হইছে। হুম, হুম, এমন নট নেসেসারি। হুম, হুম, বুঝতে পারছি। মানে আমি কি বলতে চাচ্ছিলাম, হয়তো আপনি বুঝতে পারছেন যে ম্যাক্সিমাম মানুষজন ভাবলো যে এটাই ঠিক, আমরা যেটা করতেছি এটাই ভালো। নৈতিক অনৈতিক প্রশ্নে গেলাম না, যেটা ওইটা আসলে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে ডিফাইন করে। ভালো খারাপ ধরেন যদি বলি, বা যেটা করে ভালো, মানে আল্লাহ পাক যেটা বলছে ওইটা করে ভালো লাগতেছে আপনার কাছে হচ্ছে, যে না আমরা আসলে অবজেক্টিভলি দেখবো যে কোনটা মানুষের জন্য ভালো হচ্ছে বা মানবতার জন্য ভালো হচ্ছে, সেটা করাটা আর ওদের ওটা করাটা, মানে দুজনে কেউ কারোকে পাত্তা দিচ্ছে না। আপনি আপনারটা বলতেছেন, ওরা ওদেরটা বলতেছে। না এভাবেই এরকম তো চলতেছে আরকি। এরকম আমার তো কাছে না মনে এরকম হচ্ছে। তো না এরকম তো না। আমরা যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমরা যে সেই জিনিসটা দেখাচ্ছি। একটা সময় আমিও অন্ধবিশ্বাসী ছিলাম। আ এখনো আমি জানি যে অন্ধবিশ্বাস কিভাবে কাজ করে সেটা আমি জানি। অন্ধবিশ্বাস কিভাবে মানুষের মানে চিন্তা করার ক্ষমতা নষ্ট করে সেটাও আমি জানি। কারণ আমি নিজেই একসময় হ্যাঁ, হ্যাঁ, সেরকম হ্যাঁ। ছিলাম। আমি সেই যে পর্যায়টা পার হয়ে এই পর্যন্ত আসছি। এখন আমি যেটা মনে করি যে মানুষ যুক্তি প্রমাণের উপর ভিত্তি করেই শুধুমাত্র সিদ্ধান্ত কোনটা নৈতিক, কোনটা অনৈতিক সেই সিদ্ধান্তটা নিতে পারবে। কোন অন্ধবিশ্বাসের উপর বশবর্তী হয়ে যদি সেইটা নেয়াটা শুরু হয় সেটা কেন অযৌক্তিক সেটাও আমরা দেখাচ্ছি। তাহলে তো হিন্দুরাও বলবে তাদেরটা তাদের মা কালী কইছে এজন্য বাচ্চা জবাই দেয়া এইজন্য ভালো কাজ। হুম? মানে মুসলমানরা বলবে তাইলে আমাকে আল্লাহ কইছে দাসী রাখা এইজন্য ভালো কাজ। শিশু বিবাহ করা ভালো কাজ। খ্রিস্টানরা বলবে যে উইচ হান্টিং ভালো কাজ। আমাকে ঈশ্বরে কইছে এইজন্য উইচ হান্টিং ভালো কাজ। এই জিনিসগুলা আমরা এনালাইসিস করার পরেই আমরা এই সিদ্ধান্তে আসছি যে শুধুমাত্র নৈতিকতা নির্ভর করবে শুধুমাত্র যুক্তি প্রমাণের উপরে। কে কি কইছে, কোন বেড়ায় উপর থেকে কে কি কইছে সেটার উপরে নৈতিকতা নির্ভর করবে না। এখন আপনি যদি মনে করেন যে তাইলে না ওরাও এক ধরনের কথা কইতেছে, আবার ওরাও আরেক ধরনের কথা কইতেছে। একজন আরেকজনের মানতেছে না। তাইলে ২ টাই মনে হয় সেইম। এটা যদি আপনি না, মনে না, করেন সেম না। তাইলে তো ভাই এটা তো তাহলে তো ভাই মানে আপনি যদি মানে ২ জনকে পাশাপাশি রাখেন এভাবে তাহলে তো আমার আর কিছু বলার নাই। কিন্তু আমাদের মানে পয়েন্টটা হচ্ছে আমরা যুক্তির মাধ্যমে প্রমাণের মাধ্যমে সেই জিনিসগুলাকে প্রুফ করতে পারি। তারা মানে যারা মুমিন আছে বা যারা ধার্মিক আছে তারা যুক্তির মাধ্যমে সেই জিনিসগুলাকে প্রুফ করতে পারে না। বরঞ্চ হুম, হুম। তারা যেই স্ট্যান্ডার্ডটা সেট করে তাদের আরেকটা ভাই মানে মনে করেন একজন মুসলিম যদি বলে যে আমার অন্ধবিশ্বাসের কারণে এটাই নৈতিক, তখন সেটা আবার আরেকটা অন্ধবিশ্বাসের নৈতিকতার সাথে কন্ট্রাডিক্ট করে। মানে আমি বলতে চাচ্ছি ইসলাম ধর্মের নৈতিকতা আবার হিন্দু ধর্মের নৈতিকতার সাথে কন্ট্রাডিক্ট করে। হিন্দু ধর্মের নৈতিকতা খ্রিস্টান ধর্মের নৈতিকতার সাথে কন্ট্রাডিক্ট করে। তাদের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো একটা আরেকটার সাথে আবার কন্ট্রাডিক্ট করে। এখানে যদি আপনি ২ টা সেট তৈরি করেন আস্তিক এবং নাস্তিক। আম আ নাস্তিকরা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যুক্তি প্রমাণের উপরে ভিত্তি করেই এইটা মানে নির্ধারিত হবে। আর আস্তিকরা বলতে চাচ্ছে অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে যদি এটা তৈরি হয়, তাহলে সেইটা তো আবার একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে। সেটা তো দেখাই যাচ্ছে যে ইসলাম ধর্মে মূর্তি পূজা হচ্ছে সর্বোচ্চ অপরাধ, হিন্দু ধর্মে মূর্তি পূজা খুব ভালো কাজ। তাহলে তো দেখাই যাচ্ছে যে তাদের অন্ধবিশ্বাসে কাটাকাটি হচ্ছে, মারামারি হচ্ছে। এবং এই কারণেই তো এত শতাব্দীর পর শতাব্দী ধরে এতগুলো যুদ্ধ চলতেছে, ধর্মযুদ্ধ চলতেছে এবং সাম্প্রদায়িকতার মানে প্রকোপ দেখা যাচ্ছে সারা পৃথিবীতে। এইটা তো এই অন্ধবিশ্বাসের ক্ল্যাশ এর মধ্যেই। এইজন্যই আমরা বলতেছি যে এই অন্ধবিশ্বাসগুলার থেকে আমাদের কাছে একটা বেটার ওয়ে আছে সেটা হচ্ছে যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে আমরা ডিসিশন মেক করব। আমার কাছে তো এটাই মানে একমাত্র অপশন বলে মনে হয়। হ্যাঁ, ভাই বলেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি যে ওই ওই অন্ধবিশ্বাস, মানে পার্টিকুলার অন্ধবিশ্বাসের সাথে আরেকটা পার্টিকুলার অন্ধবিশ্বাসের কোনো ২ টা সেটের কোনো কমন এলিমেন্ট পাওয়া যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই। ২ টা আলাদা, আলাদা মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ জিনিসপত্র। হ্যাঁ, ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো কথা বলে। তাহলে আজকে আচ্ছা, আপনাকে আমরা বিদায় জানাই। আচ্ছা। শেষ ঠিক আছে কিছু ভাই, বলতে থ্যাংক ইউ, চাইলে বলেন। থ্যাংক ইউ। শেষ কিছু বলতে চাইলে বলে দেন। আরেকটা আরেকটা কোয়েশ্চেন ছিল আরকি, সেটা তো এখন করতে গেলে সময় অনেক হয়ে গেছে। অনেকেই আছে, ওয়েট করতেছে। মনে হচ্ছে মনে হয় ঠিক হবে না। ওইটাও অনেক মানে বড় হয়ে যাবে কথা বলতে গেলে। আচ্ছা, তাহলে আরেকদিন ওইটা নিয়ে আমরা কথা বলব। আরেকদিন করব। ঠিক আছে, ভালো আচ্ছা, থাকেন। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক থ্যাংক আছে। ইউ। ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় জানাই।